সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই আমরা দেখেছিলাম সেই বৈঠক নেতাজি ইন্ডোরে। তবে তাতে জট তো কাটেইনি, উল্টে আমরা দেখেছিলাম জট পেকেছে আরো অনেক বেশি। আন্দোলনের ঝাঁজ আরো বাড়িয়েছে রাজপথে চাকরিহারারা। আর তারই মধ্যে কসবা কাণ্ড, প্রত্যেকের জানা সেই কসবা কাণ্ডের প্রতিবাদ, পাশাপাশি মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে আমরা গতকালকেই দেখেছিলাম মহা মিছিলে নেমেছিল চাকরিহারারা। এবং তাদের সঙ্গে শুধু চাকরিহারারাই নয়, বুদ্ধিজীবী তারাও সামিল হয়েছিলেন অভয়া মঞ্চ, জুনিয়র চিকিৎসকদের একাংশ, সেই ছবিও আপনাদের দেখিয়েছি। এবং কোথাও গিয়ে আমি বলছিলাম যে আজও কিন্তু চাকরিহারাদের একাধিক কর্মসূচি, সেদিকে আমরা নজর রাখবো এবং আন্দোলনের ঝাঁজ যেন তারা প্রতিনিয়তই বাড়াচ্ছে। গতকাল থেকে এসএসসি ভবনের সামনে অনশনে বসেছেন চাকরিহারারা। তারা বৃষ্টিকে উপেক্ষা করে রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, করুণাময়ী থেকে আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো, সেই মিছিল শুরু হয়ে এসএসসি ভবনের সামনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন চাকরিহারারা। রাস্তায় বসে ইতিমধ্যেই তারা প্রতিবাদে সামিল হয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, তাদের সঙ্গে কিন্তু আজকে সামিল হয়েছেন সংগ্রামী মঞ্চ এবং একাধিক বুদ্ধিজীবীদের একাংশ। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যেমনটা বলছিলাম যে ইতিমধ্যেই কিন্তু করুণাময়ী থেকে এসএসসি ভবন যে অভিযান ছিল, সেই অভিযানে চাকরিহারারা ইতিমধ্যেই রাস্তায় বসে পড়ে তারা পৌঁছে গিয়েছেন এসএসসি ভবনের সামনে। রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হয়েছেন। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিহারারা। রাজপথে কিন্তু আবারও কোথাও গিয়ে গর্জন উঠছে চাকরিহারাদের। গতকাল থেকেই আমরা দেখেছি আন্দোলনের ঝাঁজ কতটা তীব্র করেছেন তারা। আজও কিন্তু সেই, এবং তারা পাশে পাচ্ছেন একাধিক জনকে, বুদ্ধিজীবী মহলকে পাশে পেয়েছেন, সংগ্রামী মঞ্চকে পাশে পেয়েছেন, চিকিৎসকদের একাংশকে পাশে পেয়েছেন, যারা আরজিকর নিয়ে দিনের পর দিন রাস্তায় থেকেছেন তারা পাশে পেয়েছেন অভয়া মঞ্চকেও। চাকরিহারাদের করুণাময়ী থেকে যে এসএসসি ভবন অভিযান এবং সেখানে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবি, তাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, একটাই দাবি তাদের, যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত ব্যবস্থা নিক মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দাবি তারা করে আসছেন। এবং অবিলম্বে ওএমআর মিরর ইমেজ প্রকাশের দাবিও তাদের রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই যখন মহামিছিল হচ্ছে, গতকালকের পর আজও যখন এই মিছিলের ডাক দিয়েছেন, এসএসসি ভবনের ডাক দিয়েছেন, কেন তারা এসএসসি ভবনে ইতিমধ্যেই পৌঁছেছেন? কারণ আজ মুখ্যমন্ত্রীর পরে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন এই রাজ্যের চাকরিহারারা। কিছুক্ষণের মধ্যেই দুপুর 2টোয় টাইম দেওয়া হয়েছিল, ঘড়ির কাঁটা বলছে দুপুর 2টো কিন্তু বেজে গিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হবে। এখনো পর্যন্ত যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এসএসসি ভবনের সামনে পৌঁছেছে সেই মিছিল চাকরিহারাদের এবং সেখানেই তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন যতটা আমরা খবর পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে। জট কি কাটবে এই বৈঠক থেকে প্রত্যেকের নজর রয়েছে, কারণ ব্রাত্য বসুর সঙ্গে আমরা দেখেছিলাম আগেই একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমে কথোপকথন হয়েছিল অভিজিৎ গাঙ্গুলি যে ফর্মুলা জারির কথা বলেছিলেন, যার মাধ্যমে যোগ্য আর অযোগ্যর পৃথকীকরণ করা সম্ভব। কিন্তু আমরা দেখেছিলাম কসবা কাণ্ডের সেই দিনেই ঘটনা, যার ফলে কিন্তু এই বৈঠক ভেস্তে গিয়েছিল, বৈঠক হয়নি। তারপরে কিন্তু ব্রাত্য বসু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং কথা দিয়েছিলেন এই সপ্তাহের মধ্যেই কোথাও গিয়ে চাকরিহারাদের যাবতীয় সমস্যার সমাধান করা সম্ভব হবে। একটু ভরসা রাখতে বলেছিলেন এই ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী। কোথাও গিয়ে তারই মধ্যে আজকের এই বৈঠকের ডাক, সেই বৈঠকে থেকে কি জট কাটবে, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা মহল থেকে উঠে আসছে। তবে পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যখন এই বৈঠকে কোথাও গিয়ে জট কাটবে কিনা প্রশ্নটা উঠে আসছে, এই বৈঠক নিয়েও কিন্তু জট ইতিমধ্যেই পেকেছে। কারণ আপনাদের জানিয়ে রাখি, যারা অনশনে বসেছেন তারা বলছেন কাদের সঙ্গে বৈঠক করছেন ব্রাত্য বসু, তাদের তো ডাকাই হয়নি, মানে যোগ্যদের একাংশকে নাকি এই বৈঠকে ডাকাই হয়নি। যেই আমরা বিভাজনটা দেখেছিলাম নেতাজি ইন্ডোরেও, কাদের ঢুকিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কাদের সঙ্গে বৈঠক করলেন, অনেকে তো ভেতরে ঢুকতেই পারেনি। তারা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন যে কোথাও গিয়ে তারাও তো যোগ্য, তারা কেন ভেতরে ঢুকতে পারলেন না, তাদের কাছে সেই কার্ড ছিল না, যোগ্য কার্ড, যে কার্ডের জন্য তারা ভেতরে ঢুকতে পারেননি। পরে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন, সেই ছবিও আপনাদের দেখিয়েছিলাম। আজও কি সেই একই ঘটনা ঘটতে চলেছে? কারণ যারা অনশনে বসেছেন তারা বলছেন তাদের কাছে কোনো নোটিশ আসেনি, তাদের ডাকা হয়নি, তাহলে কাদের সঙ্গে বৈঠক করছেন? আবারও কি সেই বিভাজনটা তৈরি হচ্ছে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। একে একে বিরোধীরাও কিন্তু ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, এই নিয়ে রাজনীতি শুরু হয়েছে বলে একাধিক মন্তব্য যেমন তৃণমূলের অন্দরে উঠে আসছে। বিরোধীরা তারা বলছেন না, কোনো রাজনীতি এর সঙ্গে নেই, চাকরিহারাদের পাশে তারা রয়েছেন, তাদের হকের চাকরিটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তারা নিয়েছেন।
আমরা যদি বামেদের কথা বলি, পাশাপাশি প্রধান বিরোধী দল রাজ্যের বিজেপি তারাও। তবে আজকের এই বৈঠক ঘিরে কিন্তু তোপ দাগতেও ছাড়ছেন না বিরোধীরা। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনাই একটু। তিনি এই ব্রাত্যর বৈঠককে ঘিরে তোপ দেখেছেন, বলছেন ব্রাত্যর সঙ্গে বৈঠক করে কি হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেছেন, চুরি করেছেন, তিনি বৈঠক করেছেন, জট কাটেনি, ব্রাত্যর সঙ্গে যাওয়া হবে, দেখা হবে, চা খেয়ে আবার চলে আসবেন, এর চেয়ে বেশি কিছু হবে না। দেখুন, ব্রাত্য বসু কি করতে পারবেন? মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন দিয়ে। ব্রাত্য বসুর করার কিছু নেই, কারণ ব্রাত্য বসুর কাছে যাওয়ার কোনো দরকার নেই। যান, চা খান, ঘুরে আসুন, আর এরকম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সময় নষ্ট করা হবে। সেজন্য মুখ্যমন্ত্রী দায়িত্ব নিন। তার সরকারে গন্ডগোল করেছে, তিনি তার সরকারের প্রতিনিধি উকিলদের বলুন কোর্টে গিয়ে 18,000 লোকের যে লিস্ট আছে সেটা জমা দিন, আগে এদের চাকরির ফয়সালাও, এরা জয়েন করুক, তারপর বাকি কথা হবে। বলছি চাকরি প্রার্থীরা বলছে দিল্লিতে গিয়ে এবার তারা আন্দোলন করবে, তাদের কথা ভাববেন আপনারা? না, আন্দোলন তো ওরা করতেই পারে যে কোনো জায়গায়, অসুবিধা নেই। দিল্লিতে করে কি লাভ হবে? দিল্লি সরকার কি গন্ডগোল করেছে? এখানকার সরকার টিএমসি পার্টি, এখানকার সরকারকে দায়িত্ব নিতে হবে। তারা কোর্টে গেছে, হাইকোর্ট যখন রায় দিল তার বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছিলেন। এই জন্য তাদেরকে এই সুপ্রিম কোর্টে বলতে হবে যে সুবিচার হোক, এই 18,000 যোগ্য প্রার্থীর চাকরি ফিরিয়ে দিন। এই বৈঠক ঘিরেও কিন্তু ইতিমধ্যেই জট পেকেছে। তার পাশাপাশি আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু এসএসসি ভবনের দিকে মিছিল পৌঁছেছে এবং সেখানে একাধিক পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের যে ঘটনা আমরা দেখেছিলাম, যে লাঠিচার্জ করা হচ্ছিল চাকরিহারাদের, কসবা, শুধু কসবাই নয়, রাজ্যের একাধিক জায়গায় সেই ছবিটা উঠে এসেছিল। তবে কসবার ঘটনা কিন্তু যথেষ্ট নিন্দনীয় আমরা দেখেছিলাম। কোথাও গিয়ে আজও চাকরিহারাদের এই মহা মিছিল, যা ইতিমধ্যেই করুণাময়ী থেকে এসএসসি ভবনের সামনে গিয়ে পৌঁছেছে, রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, সেখানেও কিন্তু একাধিক পুলিশ মোতায়েন রয়েছে। আজও কি কোনো ঘটনা ঘটতে পারে? কারণ এর আগেও জানানো হয়েছিল যে আজ এসএসসি ভবনের যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে কিন্তু এসএসসি চেয়ারম্যান উপস্থিত থাকবেন, শিক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন। কোথাও গিয়ে জট পাকতে পারে বলে একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল, সেই জন্যই কি এই পুলিশ মোতায়েন করা হয়েছে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। পাশাপাশি আপনাদের একটু সুকান্ত মজুমদারের বক্তব্য শোনায়। তিনি বলছেন, লাঠি হামলা মামলা সব হিসেব তোলা থাকছে, সুদে আসলে সমস্ত কিছুর ফেরত দেওয়া হবে। নিন্দা জানিয়েছেন তিনি এই ঘটনায় এবং তোপ দেখেছেন রাজ্য সরকারকে। দেখুন, লাঠি এবং মামলা এবং হামলা সবকিছুর হিসেব আমরা লিখে রাখছি, চিন্তা নেই, সুদে আসলে ফেরত দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস যেদিন সরবে তার পরেই আমরা এই যোগ্য অযোগ্যদের, যদি এই সমস্যা সমাধান করতে না পারে এই সরকার, সমস্যা আমরা সমাধান করব। শুধু তাই নয়, যারা চুরি করেছে প্রত্যেকটা চোরকে জেলের ভেতরে ঢোকানোর গ্যারান্টি হচ্ছে আমাদের। অভিজিৎ বাবু খুব আঘাত পেয়েছেন এই ঘটনা যে ঘটেছে, উনি মানসিকভাবে অত্যন্ত আঘাত পেয়েছেন। অভিজিৎ বাবু সরল মনে এটা করতে চেয়েছিলেন, কিন্তু উনি তো জানেন না যে এই উল্টো দিকে বসে থাকা লোকগুলো হচ্ছে মন্থরা টাইপের লোক আর কি। তো সেই মন্থরাদের সাথে যদি সুমন্ত্রণা করতে যান, দেখলেন যাওয়ার আগেই কেমন পুলিশ পিটিয়ে দিল শিক্ষকদেরকে। উনি আবার মর্মাহত হলেন এবং তিনি ঠিক করলেন যে আমি যাবোই না এদের সাথে কথা বলতে। প্র্যাকটিক্যালি এটা প্রথম থেকেই রাজ্য সরকারের একটাই টার্গেট ছিল, যেমন করে হোক, যেন তেন প্রকারের হোক, অযোগ্যদের বাঁচাও অভিযান। চাকরি হারিয়ে রাজপথে নেমেছেন চাকরিহারারা। আমরা দেখেছি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই কিন্তু আন্দোলনের ঝাঁজ কোথাও গিয়ে তীব্র হচ্ছে। গতকালকের মহামিছিলের পর আজও করুণাময়ী থেকে এসএসসি ভবনের সামনে তারা ইতিমধ্যেই কিন্তু রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকও শুরু হবে। চাকরি প্রার্থীরা তারা কি বলছেন একটু শোনাবো আপনাদের। চাকরি যারা হারিয়েছেন তারা কি বলছেন, এবং তারা ইতিমধ্যেই মিছিল শুরু করেছেন, প্রতিবাদ মিছিল শুরু করেছেন। কি বলছেন তারা এসএসসি ভবনের সামনে থেকে শোনাই আপনাদের। এটা দিয়ে বোঝাতে চাইছি যে এই ওএমআরসির যেটা সেটা সিবিআই তদন্তের পরে এটা কমিশন তাদের ওয়েবসাইটে আপলোড করেছিল, সেখান থেকে আমরা এটা পেয়েছি। এটার সাহায্যে আমরা বোঝাতে চাইছি যে এই ওএমআর এখনো এসএসসির কাছে আছে। তারা যদি পুরো মিরর ইমেজটা প্রকাশ করে তাহলে সেখানে যোগ্য অযোগ্য কারা সেটা পুরোপুরি বোঝা যাবে। এসএসসি চেয়ারম্যান বলেছেন অযোগ্য যারা তাদেরকে মেনে নিচ্ছে, কিন্তু যোগ্য যারা তাদের প্রপারলি লিস্ট দিচ্ছে না। তাই আমরা চাই পুরো 22 লক্ষ মিরর ইমেজ প্রকাশ করুক, সেখান থেকেই বোঝা যাবে যে যোগ্য কারা অযোগ্য কারা, এবং এর মধ্যে দিয়ে আমরা একটা ফ্রেশ যোগ্যদের লিস্ট চাইছি, যার দ্বারা আমাদের চাকরিটা আমরা পুনরায় ফিরে পেতে পারি। এবং এই যে আমরা আজকে চাকরিচ্যুত,
এর জন্য আমরা মোটামুটি এসএসসি এবং রাজ্য সরকারকেই দায়ী করছি। কারণ রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো এবং এসএসসি যদি চাইতো, তাহলে এই দুর্নীতি না করে আমরা যারা যোগ্য, যারা 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, আমাদের চাকরিটা বজায় থাকতো। কিন্তু তারা কিছু অযোগ্য প্রার্থীকে চাকরি দিয়ে তারা ওএমআর দুর্নীতি করে পুরো ওএমআর প্রকাশ না করার ফলে আজকে আমাদের চাকরিটা প্রায় যেতে বসেছে, প্রায় চলেই গেছে বলা যায়, চলে গিয়েছে। ওর জন্য আমরা যদি দেখি লাথি মারার কথা যেখানে হচ্ছে, প্রথম লাথিটা কিন্তু আমাদের আত্মসম্মান আঘাত করলো রাজ্য সরকার, যার ফলে আমাদের আত্মসম্মান চলে গেল। তারপরে আমরা ন্যায়ের জন্য বিচারালয়ে গিয়েছিলাম, প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, সেখানেও কিন্তু আমরা যোগ্য বিচার পাইনি। কারণ অ্যাকচুয়ালি সিবিআই যারা তদন্তকারী সংস্থা তারা রিপোর্ট দিয়ে দিয়েছে, সেখানে যোগ্য অযোগ্য বিভাজন করে দিয়েছে। আমরা চেয়েছিলাম সুপ্রিম কোর্টের কাছ থেকে হয়তো আমরা অযোগ্যদের চাকরিটা যাবে, যোগ্য যারা তারা আমরা বহাল থাকবো, কিন্তু সেখানেও আমরা আমাদের যোগ্য চাকরি আমরা পেলাম না। অর্থাৎ সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু পেটে লাথি দিল, আমাদের চাকরি চলে গেল, মানে আমাদের পেটে লাথি পড়লো। আর সর্বশেষ লাথিটা এলো যখন আমরা চাকরি হারা হয়ে রাস্তায় নামলাম, তখন পুলিশ আমাদের পিঠে লাথি দিল। শিক্ষকের পিঠে লাথি মানে হচ্ছে সমাজের পিঠে লাথি বা সমাজের বুকে লাথি। আর বাকিটা আমাকে হয়তো বলতে হবে না, বাকিটা ইতিহাস। আমার নাম প্রসেনজিৎ ঘোষ, 9-10 টিচার, ইতিহাস বিষয়ের শিক্ষক। এখন এটা আমার ওএমআর, আমার নাম শেখ সাবির উদ্দিন, আমি দক্ষিণ 24 পরগনার ঈশ্বরীপুর মর্জিনা বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক। এটা আমি পেয়েছি আজ থেকে প্রায় 1 বছর আগে, যখন হাইকোর্ট থেকে অর্ডার করেছিল এসএসসি কে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওএমআর লিস্ট, ওএমআর প্রকাশ করতে হবে, তখন আমরা এটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম এবং সেটা এসএসসি প্রত্যয়িত করেছিল যে হ্যাঁ ক্যান্ডিডেটের এটাই ওএমআর। আমরা এই ওএমআর এর জন্য আজকে এসেছি, কারণ হচ্ছে যে কোর্ট থেকে একটাই কথা বাবার বলেছে, কলকাতা হাইকোর্ট থেকে সিঙ্গেল বেঞ্চ বলেছে যে অরিজিনাল ওএমআর দাও, এসএসসি বলেছে অরিজিনাল ওএমআর নেই, কারণ 1 বছরের রাখার নিয়ম আমরা সেটা ডিস্ট্রয় করেছি। তারপরে বলেছে যদি সেটা না থেকে থাকে তাহলে মিরর ইমেজ দাও, অর্থাৎ ওএমআর এর স্ক্যান্ড কপি, যেটা এসএসসি সার্ভার রুমে আছে। আমার ধারণা, আমার বিশ্বাস এসএসসি সার্ভার রুমে অবশ্যই আছে। যদি এই সার্ভারে না থাকে তাহলে এদের সেকেন্ড সার্ভার আরেকটা জায়গায় আছে, সেখানে নিশ্চিতভাবে আছে। কেন দিচ্ছে না? আমাদের একটাই আশঙ্কা যে 6500 ক্যান্ডিডেট এই এসএসসির মাধ্যমে অযোগ্যের মতো ঢুকেছে, টাকার বিনিময়ে ঢুকেছে বা কারো সুপারিশে ঢুকেছে, তারা যাতে চাকরি না চলে যায়। আগামী দিনে সরকারের আশঙ্কা যে এদের চাকরি চলে গেলে এরা যে সমস্ত এজেন্ট, যে সমস্ত লিডার, যে সমস্ত এমএলএ এমপি কে টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের ঘরে এরা পরের দিনে চলে যাবে কলার ধরতে, দাও আমার 10 লাখ টাকা, দাও আমার 15 লাখ টাকা, যেটা নিয়ে আমাকে চাকরি দিয়েছিলে। এই আশঙ্কাতে গভর্নমেন্টের প্রচ্ছন্ন মদতে গভর্নমেন্ট ভিতর থেকে এসএসসি কে চেপে দিচ্ছে যে না, তোমরা সকলের মিরর ইমেজ দেবে না, তোমরা সকলের মিরর ইমেজ প্রকাশ করবে না। সেই জন্য এসএসসির আজকে হাত পা বাঁধা। চেয়ারম্যানের সদিচ্ছা আছে, চেয়ারম্যান পরশুদিনে অভিজিৎ বাবু যখন দেখা করতে এসেছিলেন তখন তিনি স্বীকার করেছেন যে আমাদের কাছে ওএমআর আছে। কালকে প্রাপ্ত বসু একটা সংবাদ সূত্র মারফত আমরা জেনেছি, প্রাপ্ত বসু কালকে বলেছেন যে হ্যাঁ, আইন মেনে যদি যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করার জন্য কোর্ট বলে আমরা দেব। আমাদের প্রশ্ন, আজকে 4 বছর ধরে কেসটা চলছে, 2022 সাল থেকে আজকে 2025 সাল হয়ে গেল, তো বারবার কোর্ট থেকে একটাই কথা বলেছে যে অরিজিনাল ওএমআর যে 22 লক্ষ ওএমআর, তার মধ্যে কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই যে আমাদের 9, 10, 11, 12 দুটো সেক্টরে পরীক্ষা হয়েছে। এই দুটো সেক্টরে 9, 10 অর্থাৎ মাধ্যমিক লেভেলে 1.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, অর্থাৎ 1.5 লক্ষ ওএমআর আছে। আর 11, 12 অর্থাৎ এইচএস এ 1.5 লক্ষ পরীক্ষার্থী বসেছিল, অর্থাৎ 1.5 লক্ষ ওএমআর আছে। যে না, এর মধ্যে 26,000ই অযোগ্য নয়, তার মধ্যে 19,500 যোগ্য ক্যান্ডিডেট আছে। বাকি 6,200 জন ক্যান্ডিডেট, তাদের কথা কি সিদ্ধান্ত নেবে কোর্ট, সরকার কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের একটাই দাবি, আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমাদের পরিচয় এটা যদি সার্টিফাই করে এসএসসি তাহলে আমরা সুবিচার পাবো সুপ্রিম কোর্টের ডাক থেকে। চাকরি চেয়ে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। গতকালকের পর আজও এসএসসি ভবন অভিযান ছিল তাদের। করুণাময়ী থেকে মিছিল কিন্তু ইতিমধ্যে এসএসসি ভবনের সামনে এসে পৌঁছেছে এবং সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। আপনাদের চাকরি হারাদের বক্তব্য শোনাচ্ছিলাম। অন্যদিকে এসএসসি ভবনের সামনে কিন্তু আরো একটা ছবি রয়েছে, সেখানে অনশনে বসেছেন গতকাল থেকে চাকরি হারারা। বেশ কয়েকজন চাকরি যারা হারিয়েছেন তারা কিন্তু অনশনে বসেছেন। তাদের কি বক্তব্য, কারণ এই বৈঠক নিয়েও কিন্তু জট ছিল আপনাদের বলছিলাম, তাদের বক্তব্য শোনাবো আপনাদের।
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষাকর্মী। আজ তারা ধর্ণা অবস্থানে বসেছেন রবীন্দ্র ভারতী ইনস্টিটিউটের একদম কাছে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে তারা ধর্ণা দিচ্ছেন, তারা অনশন করছেন তাদের চাকরি হারানোর দাবিতে। আমরা সরাসরি কথা বলে নেবো দাদার সঙ্গে। দাদা, আপনারা অনশন করছেন, চাকরি হারা হয়েছে, আপনাদের মানসিক অবস্থা ভালো, তার মধ্যে শিক্ষামন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাইছেন, কি বলবেন? না, দেখা করতে চাননি। আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি তিনি নাকি দেখা করতে চাইবেন। আমরা এখানে বসে আছি বিগত 3 দিন ধরে, দেখা করতে তিনি চাননি। আর তাকে প্রশ্ন করুন না আচার্য সদনের সামনে কারা বসে আছে, কাদের সাথে উনি বসছেন, সেটা তাকে জিজ্ঞেস করুন। আমাদের এই মিটিং এর সাথে আমাদেরকে ডাকা হয়নি, কারণ আমার যতদূর মনে হয়েছে যে শিক্ষামন্ত্রীর কথার কোনো গুরুত্ব নেই, আমার কাছে অন্তত নেই। তো যাই হোক, শিক্ষামন্ত্রী এই যাদেরকে নিয়ে বসছেন তাদেরকে ক্ষোভ প্রশমনের জন্য একটা ললিপপ দিবে। মুখ্যমন্ত্রী যেটা 7 তারিখে দিয়েছে, ওরই সেকেন্ড একটা ভার্সন আজকে দেবে। ওই যেই আর কি, ওই যে কালকে পরশুদিন মারধর হয়েছে না, এই বিষয়টা নিয়ে একটু মুখরোচক কিছু একটা বলবে। ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী কিছু করার ক্ষমতা নাই, যোগ্যদের চাকরি বাঁচাতে পারেনি, সে আবার শিক্ষামন্ত্রী হয়ে বসে আছে। একটা মন্ত্রী তার নিজস্ব কিছু ক্ষমতা থাকা দরকার, কিছু আছে লেজুর ভিত্তি মেরুদণ্ডহীন, কিন্তু উনি অত্যন্ত শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ বলে আমি জানি, শিল্পী মানুষ, কিন্তু ওনার এত অধপতন। ওনার ওইসব ছোটবেলার গল্প সল্প শুনে আমরা বড় হয়েছি, আমার লজ্জা লাগে। আমরা এখানে বসে আছি, তিনি কোনো সাড়া নেই। যাই হোক, ওনার কথা বাদ দিন, অন্য কথা বলুন। আপনাদের তাহলে ডাকা হয়নি, আপনারা সেটাই? না, ডাকা হয়নি। 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করেছিলেন যে চাকরি যারা যোগ্য তাদেরকে প্রথমে দেখা হবে এবং তারপরে অযোগ্যদের দেখা হবে, সেই বিষয়ে কি? না, ওইসব কথা কেউ কার চিরা ভেজেনি, কেউ শুনেছে? তাহলে এত হাজার হাজার মানুষ এসছে, এরা কি সবাই বোকা? এরা সবাই উচ্চশিক্ষিত। বরং যিনি বলেছেন তিনি বোকা, তিনি মানুষের আবেগ নিয়ে খেলছেন। তাকে বলুন, আপনার চ্যানেল তাকে প্রশ্ন করতে পারবে? যদি পারে তাকে বলুন, আপনার তামাশা ধরে ফেলেছে বাংলার যোগ্য শিক্ষকরা, শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা। বরং এইসব তামাশা না করে, মিটিং পাল্টা মিটিং এসব না করে, যোগ্যদের চাকরি বাঁচানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিন। ওএমআর শিট মিরর কপিগুলো প্রকাশ করুন এবং যোগ্যদের তালিকা প্রকাশ করুন। একটাই বক্তব্য পরিষ্কার। বিআই অফিস ঘেরাও করা হয়েছিল আপনাদের তরফ থেকে চাকরি হারানোর পর, সেখানে দেখা গেল যে পুলিশ প্রায় লাঠিপেটা করা হলো। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বীর পুরুষ পুলিশ, যারা টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা লোকায়, সেই ফালতু চোর চিটিংবাজ, সেই পুলিশের একাংশ রাজ্যের যোগ্য শিক্ষকদের লাথি মেরেছে। ভাবতে পারেন, লাথি মেরেছে, তাদের লাঠি চার্জ করেছে। আজকে আবার সেই বীর পুরুষ পুলিশ এখন দেখুন কোথায় কোন গর্তে ঢুকে গেছে। ইঁদুরের গর্ত দেখেছেন? ইঁদুরের গর্তে ঢুকে গেছে পুলিশ। সকালবেলা লাঠি, সোটা, কাঁদানে গ্যাস, টিয়ার সেল, ওই রাবার বুলেট, বন্দুক, সিনা ঠুকে এখানে আসছিল। এখন দেখুন গর্তে ঢুকে গেছে। এই হচ্ছে পুলিশের অবস্থা। হ্যাঁ, যাই হোক, এইসব বলবেন না। ওখানে যা ইনসিডেন্ট হয়েছে নিন্দাজনক, কেস হয়েছে, আমরা মামলা লড়ে নেব। কিন্তু এই যে পুলিশ, আপনি বলছেন যে পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস, বিভিন্ন কিছু নিয়ে তারা এখানে মজুদ হয়েছিল, কিন্তু আপনারা তো শান্তিপূর্ণভাবে মিছিল করছেন। মৃত্যুর বদলে হয়তো আমরা চাকরিটা ফেরত পাবো, সেটা সত্যি আমাদের জানা নেই। আমরা শুনি দুটো ছবি আপনাদের দেখাচ্ছিলাম। একদিকে দেখাচ্ছিলাম এসএসসি ভবনের সামনে করুণাময়ী থেকে যে মিছিল, চাকরি হারাদের সেই মিছিল ইতিমধ্যে এসএসসি ভবনের সামনে পৌঁছে গিয়েছে। তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বক্তব্য শোনাচ্ছিলাম। বৈঠক রয়েছে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, সেই দিকে আমাদের নজর রয়েছে। অন্যদিকে আমরা আরেকটা ছবি দেখাচ্ছিলাম, যারা অনশনে বসেছেন, গত পরশু রাত্রি থেকে তারা অনশনে বসেছেন, তাদের আলাদা বক্তব্য। তারা বলছেন এই যে মিটিং হবে, এই যে বৈঠক হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে, তারা তো ডাকই পাননি, তারা কি তাহলে যোগ্য নয়? প্রশ্ন তুলছেন। নাকি 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যে ললিপপ দিয়েছিলেন, আসলে শিক্ষামন্ত্রী সেই ললিপপই দিতে চাইছেন? যোগ্যদের অযোগ্যদের পৃথকীকরণ করে চাকরি ফিরিয়ে দেওয়ার কোনো
চেষ্টাই সরকারের নেই বলে তারা প্রশ্ন তুলে দিচ্ছেন। স্বাভাবিকভাবে কিন্তু এই বৈঠক নিয়েও আবারও একটা জট সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। তবে আপনাদের জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যেই যে শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের এই বৈঠক শুরু হবে তা আমরা খবর পাচ্ছি। জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু এসএসসি চেয়ারম্যানও এই বৈঠকে উপস্থিত থাকবেন। তিনি কিন্তু এসএসসি ভবনে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই চাকরিহারাদের সঙ্গে বৈঠক শুরু হবে এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি। এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।